কারো একদিন হব, কারো এক রাত হব, এর বেশি কারো রুচি হবে না। আমার এই বাজে স্বভাব কোনোদিন যাবে না। আমি আজ সারাটা রাত শুধু গান গাইবো। আহা, গান ছাড়া আর আজ এটা কি? বাই সুগা, তোর কি পড়ালেখা নাই? কাল যে ইংরেজি পরীক্ষা, ধারণা আছে তোর কোনো? যে হোক ভাই, আই এম রেডি ফর দিস ফালতু ইংলিশ পরীক্ষা। এখন আমি গান গাইবো। मैं नशे में या मुझ में नशा है, हर तरफ बस दुआ ही दुआ है। ইউনো ব্রো, মদ কি বেশি দিছিলি আমাকে? উঠতে মন চাই শুধু। আহা আহা, আমি তোকে মদ এক গ্লাস দিছিলাম জাস্ট, তাই না যে হোক? হ্যাঁ তাই, তবে সুগা এক গ্লাস খেয়ে থেমে থাকেনি রে। সে পুরো বোতল একাই শেষ করেছে, ওর কালকের পরীক্ষা গোল্লাই গেল বলে। আমার কথা বাদ দে, জাঙ্কুক ভাই এত শান্ত কেন? তার হদিসও মিলতেছে না। এত কিছু করলাম আমরা সন্ধ্যা থেকে, এত নাচ গান করলাম, তাকে তো জাস্ট একবার চোখে পড়লো, তাও কিনা বেরিয়ে ডাইনিং থেকে পানি খেয়ে আবার রুমে চলে গেল। কিরে ইউনো, জাঙ্কুক ভাইয়ের কি হলো? জাঙ্কুককে জাঙ্কুকই টাচ করেছে। ইউনোর কথা শুনে সবাই হাসাহাসি শুরু করে দিল, হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। হঠাৎ ঠাস করে দরজা খোলার আওয়াজ হলো। জাঙ্কুক ফুল হাতার শার্ট পরা ছিল, হাতা ওঠাতে ওঠাতে সোজা হেঁটে এসে ধুমধাম মায়ের শুরু করে দিল। সুগা ইউনো জেহুবকে গণহারে মারতেছে সে। সবার আগে সুগাকে মেরেছে, তারপর ইউনোকে, তারপর জেহুবকে। মার খেয়ে সবাই চুপ করে বসে নীরবতা পালন করতেছে। জাঙ্কুক ফ্লোরে বসে গিয়ে ইউনোর হাত থেকে চো মেরে মদের বোতলটা নিয়ে খাওয়া শুরু করে দিল। আমি বুঝলাম না, আমাদের এলোপাতাড়ি মারার মানেটা কি জাঙ্কুক? তুই সবসময় না বলে এসে আমাদের মারা শুরু করে দেস। আগে থেকে বললে আমরা একটু রেডি হয়ে নিতাম, তারপর তোর সাথে ফাইট। জাঙ্কুক মদ খাওয়া বন্ধ করে দিয়ে ইউনোর দিকে চোখ তুলে তাকালো। ইউনো হালকা কেসে বলল, না থাক, তোর সাথে মারামারিতে জীবনেও ফার্স্ট হইনি, শুধু শুধু পাঙ্গা নিব না। জাঙ্কুক, এরকম চুপচাপ হয়ে গেছিস কেন? কি হয়েছে তোর? আজ তোর পরীক্ষা ভালো হয়নি নাকি? জাঙ্কুক বোতলটা জানালার দিকে ছুঁড়ে মেরে ফেলে দিয়ে হাত দিয়ে মুখ ভালো করে মুছলো। চোখটা বন্ধ করে নিজেকে ঠিক করে বড় একটা নিঃশ্বাস নিল। তারপর দাঁতে দাঁত চেপে বলল, জেহুব, আমাকে আজ একটা মেয়ে থাপ্পড় মেরেছে। কথাটা শুনে জেহুব আর ইউনো উঠে দাঁড়িয়ে গেল মুখে হাত দিয়ে। সুগা মদ খেয়ে অচেতন হয়ে পড়েছিল। জাঙ্কুকের মুখে এই কথা শুনে সেও দাঁড়িয়ে গেল। কি বললি? তোকে থাপ্পড়? কার এত সাহস? সে কি তোকে চিনতো না? তুই পাল্টা মারিসনি? না, পারলাম না। তা কেন পারবি? পারিস কালি আমাদের মারতে। জাঙ্কুক উঠে চলে গেল রুমের দিকে, আবারও দুম করে দরজা লাগিয়ে দিয়ে খাটে লম্বা হয়ে শুয়ে পড়লো। তারপর কিসব ভাবতে ভাবতে আবার উঠে বসলো। মাথার উপর শো শো করে ফ্যান চলতেছে, আর কোনো শব্দ নেই, তাও বিরক্ত লাগছে তার। 5 কদম পার হলেই আয়না, আয়নাতে জাঙ্কুক নিজেকে দেখছে। এতদিন ভার্সিটিতে যারা যারা ওর সাথে বাড়াবাড়ি করতো তাদের মেরে ও রড বানিয়ে দিত, আর সে কিনা আজ কিছু করতে পারলো না, মার খেয়ে আসলো। গালে হাত দিয়ে মুছতেছে সে জোরে জোরে। জীবন জাঙ্কুককে মারার ফল আমি তোমাকে বোঝাবো। তুমি মরা পর্যন্ত আমি তোমাকে তিলে তিলে কষ্ট দেব। নতুন স্টুডেন্ট হয়ে এত বড় সাহস তোমার, বেয়াদব মেয়ে একটা। ফ্যানের শোর শোর শব্দ আর সহ্য হচ্ছে না জাঙ্কুকের, উঠে গিয়ে অফ করে দিল। মনে পড়লো আজ কি ঘটেছিল। সকাল 10টা থেকে 2টা পর্যন্ত ক্লাস ভার্সিটিতে। প্রতিদিনের মতো জাঙ্কুক 2 ঘন্টা দেরি করে ভার্সিটিতে পৌঁছালো। ঘুম থেকে উঠে দেরি হয় বলেই এই সময়ে তার ভার্সিটিতে আসা। ইচ্ছে করেই তাড়াতাড়ি ঘুম থেকে উঠে না সে। কি দরকার? পড়লে পড়বে, না পড়লে নাই। বাবার কথা সম্মান করে বলেই সে পড়াশোনা ধরে আছে এতদিন। সারা বছর একটুও পড়ে না জাঙ্কুক, শুধু পরীক্ষার আগের দিন খাওয়া দাওয়া ঘুম সব অফ করে পড়ে, আর পরীক্ষায় ফার্স্টও হয়ে যায়। যাই হোক, ধীরে ধীরে সে ভার্সিটির সিঁড়ি দিয়ে দোতলায় যাচ্ছে। তার ক্লাস সেখানেই। উপরে উঠেই দেখলো তার থেকে জুনিয়র একটা ছেলে অন্য একটা মেয়েকে ডিস্টার্ব করতেছে। সেটা চোখে পড়তেই দাঁড়িয়ে যায় জাঙ্কুক। ছেলেটাকে সে চেনে, নাম ধরে বলল, এইসব কি? সে বলল, ভাই নাক গলাবেন না। মেয়েটা এই সুযোগে পালিয়ে গেল। ছেলেটা হাত উঠিয়ে জাঙ্কুকের ঘাড়ে রেখে বলল, নান অফ ইউর বিজনেস ব্রো, সো দূরে থাকেন, এটা আমার পার্সোনাল ম্যাটার। মেয়েটা পালানোর সময় ধাক্কা খেলো তেয়ের সাথে। তে আজ প্রথম দিন ভার্সিটিতে এসেছে। যখন নিজের ক্লাসরুম খুঁজতেছিল সে, তখনই মেয়েটার সাথে ধাক্কা লেগে যায় তার। সরি আপু। কি হয়েছে? তুমি এরকম হাঁপাচ্ছ কেন? আপু হেল্প মি, ওই ছেলেটা আমাকে ডিস্টার্ব করতেছে, আমাকে টাচ করার চেষ্টাও করেছিল। মেয়েটা কথা বলতে বলতে কেঁদে দিল। টাচের কথা শুনে তের মেজাজ গরম হয়ে গেল। কোনটা? মেয়েটা কাঁদতে কাঁদতে বলল, ব্লু শার্ট পরাটা। তে তাকিয়ে দেখলো দুজনেই ব্লু শার্ট পরে আছে। তে রেগে গিয়ে কাছে এসে দাঁড়ালো। জাকুক ওই ছেলেটার কলার ধরে ওকে ঝাঁকিয়ে বলল, তোর সাহস তো কম নয়, আমার সাথে বড় বড় কথা বলিস।
তে ভাবলো এরকম গুন্ডা টাইপ ছেলেটাই হবে যে ওই আপুটাকে টাচ করার চেষ্টা করেছে। তে হুট করে একটা চড় মেরে দিল জাঙ্কুকের গালে। জাঙ্কুক ছেলেটার কলার ছেড়ে অবাক হয়ে পাশে তাকালো। তে মুখটা ফুলিয়ে বলল, লজ্জা করে না মেয়েদের টিস করো? প্রিন্সিপাল স্যারের কাছে বিচার দেবো তোমার নামে, বেয়াদব ছেলে কোথাকার। এই কথাগুলো বলে পাশ কাটিয়ে চলে গেল। জাঙ্কুক গালে হাত দিয়ে তাকিয়ে আছে, বিশ্বাস হচ্ছে না তার। একটা মেয়ে ওকে চড় মারলো, আবার চলেও গেল। যে ছেলেটাকে এতক্ষণ কেলানি দিচ্ছিল সে নিচে বসে জাঙ্কুকের পা জড়িয়ে ধরে বলল, ভাই আমাকে মাফ করে দিন, আমার জন্য আপনাকে ওই আপুটা মেরেছে। ছেলেটা খুব ভালো করে জানে জাঙ্কুক এখন মেয়েটার থাপ্পড় খেয়ে যে রাগের সাগরের স্রোতে তার মাঝে বইছে তা ছেলেটার উপরেই ছাড়বে। যা হয়েছে সব ওর কারণে হয়েছে। ও যদি এত পেঁচাল না করতো তাহলে জাঙ্কুক চটা খেত না। জাঙ্কুক চুপচাপ রোবটের মতো হেঁটে তার ক্লাসের দিকে ফিরে গেল। চারপাশটা কেমন যেন লাগতেছে, মনে হচ্ছে দেয়ালগুলোও আমার উপর হাসতেছে। এটা কি ছিল? এত বড় সাহস! একে কিমা করব নাকি ফ্রাই করব? কোনটা করলে আমার চরের প্রতিশোধ উঠে যাবে? ছেলেদের সাহস হয় না আমাকে মারতে, আমার গায়ে হাত তুলতে, আর সেখানে একটা মেয়ে কিনা আমাকে মেরে চলে গেল। এত বড় সাহস! ছেলেটা আল্লাহর নাম নিয়ে পালালো। আগামী 10 দিনও এই ভার্সিটিতে আসবে না। বাপরে, এক বাঁচা বেঁচে গেছি। খুব রাগ করতেছে আমার। জাঙ্কুক ফুলের টবটা হাতে নিয়ে আয়নায় ছুঁড়ে মারলো। ছাড়বো না আমি ওরে, তিলে তিলে কষ্ট দেব। আমার পায়ে এসে বলবে ক্ষমা করেন। বাই দা ওয়ে, আজ মনে হয় মদ একটু বেশি খাওয়া হয়ে গেছে, এখন ঘুমাতে হবে। মাথাটা চকর দিচ্ছে খুব। জাঙ্কুক চুপচাপ আবার বিছানায় গিয়ে শুয়ে পড়লো। ফোন বাজতেছে। মুখটা বেডশিটের নিচে রেখেই হাত বাড়িয়ে বিছানার পাশে টেবিলে হাত চেয়ে অনেক খুঁজে ফোনটা নিয়ে রিসিভ করলো সে। ওপাশ থেকে একটা কণ্ঠ ভেসে উঠলো, বাবার ভয়েস। এই পৃথিবীতে বাবা ছাড়া আর জাঙ্কুকের আপন বলতে কেউ নেই। যারা আছে তারা সৎ, সৎ মা, সৎ ভাই বোন। ওরা কেউ জাঙ্কুককে মেনে নেয় না, তাই জাঙ্কুক নিজ থেকেই একটা ফ্ল্যাটে একা থাকে। তার সাথে তার 3টা বন্ধু থাকে, ইউনো, জেহুব আর সুগা। বাবা বলো, ডিনার করেছো? আবার ড্রিঙ্কস করেছিস? তোকে মানা করি নাই আমি? কেন কথা শুনিস না আমার? শরীরের জন্য এটা কত ক্ষতিকর জানিস না তুই? বাবা সরি, কি করব, মাঝে মাঝে নিজেকে সামলাতে খেতে হয়। তুমিও তো খাও। আর আমি কি এখন বাচ্চা নাকি? কয়দিন বাদে অফিস জয়েন করব, মাস্টার্স ফাইনালটা দিয়েই। নিজের খেয়াল রাখিস জাঙ্কুক, আমি চেয়েও তোর খেয়াল রাখতে পারি না। বাবা নিজেকে দোষারোপ করবা না একদম। আমি তো এখানে নিজের ইচ্ছাতেই এসেছি, তাহলে এটা কেন বলো? যাও ওষুধ খেয়ে ঘুমাও। লাভ ইউ বাবা। জাঙ্কুক ফোনটা রেখে দিল। আজ মায়ের কথা খুব মনে পড়তেছে। আমাকে ছোটবেলায় একটা ছেলে মেরেছিল বলে মা কেঁদেছিল, আর আজ মা থাকলে আজও কাঁদতো নিশ্চয়ই। না, ঘুম চলে গেছে, আর আসবে না। যাই বারান্দা বিলাস করব। হা হা, মানুষ করে বৃষ্টি বিলাস, আর আমি করব বারান্দা বিলাস। এক কাপ কফি হলে জোশ হতো। মা যদি থাকতো তাহলে কফি বানিয়ে দিত এখন। না, মা যেহেতু নেই সব কাজ আমাকেই করতে হবে। এতদিন তো তাই করে এসেছি। জাঙ্কুক আকাশের দিকে তাকালো। মা তুমি খাবে? তোমার জন্য বানাই। খাবে না? ও ঠিক আছে, তাহলে আমিই খাবো। জাঙ্কুক দরজা খুলে বের হলো। প্রথমেই ওর নজর গেল ফ্লোরের দিকে। ইউনোর গায়ের ওপর পা উঠিয়ে সুগা ঘুমায়, তার উপর পা তুলে জেহুব ঘুমায়। বলদগুলো পরীক্ষার আগের দিন সবসময় মদ খেয়ে পড়ে থাকে। জাঙ্কুক একটা কাঁথা আলমারি থেকে নিয়ে এসে ওদের গায়ে জড়িয়ে দিল। এটা তার কাছে বন্ধু কম ভাই বেশি। বিপদে আপদে সবসময় ওরা জাঙ্কুকের পাশে থাকে। কফি বানিয়ে আবারও রুমে ফিরে আসলো সে। আকাশের দিকে চেয়ে মায়ের সাথে কিছু কথা বলল জাঙ্কুক, আর বলল সেই মেয়েটার কথা যে ওকে মেরেছে। তারপর কিসব ভেবে রুমে ফিরে আসলো। ঘুম পাচ্ছে খুব। 4টা বছর ধরে এই ফ্ল্যাটে সে থাকে, বাবার থেকে বহু দূরে। ঈদে গিয়ে দেখে আসে, থাকা আর হয়ে ওঠে না। থাকলেই জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যায় তার সৎ মা আর ভাই বোনদের। এখানে একা বেশ আছে সে। বাবা খরচ চালায়, কিছুদিন পর সে বাবার খরচ চালাবে। অবশ্য বাবা হয়তো টাকা নিতে চাইবে না, অভাব নেই তার। তাও আমি আমার প্রথম স্যালারি দিয়ে তাকে গিফট দেবো কিছু একটা। কফির মগটা হাতে ঝুলিয়েই জাঙ্কুক ঘুমিয়ে পড়লো বিছানায়। হাতে থাকা কফির মগটা ঝুলতেছে। আজ আর ফ্যান চালানো হয়নি, এসি চালানো। নামেই এসি রেখেছে সে। জাঙ্কুক এসি একদম পছন্দ করে না, কিন্তু কি করবে, ফ্যানের গটগট শব্দের চেয়ে এটা বেটার ছিল। সকাল হয়ে গেছে। বারান্দার থাই গ্লাসের দরজাটা কাল রাতে অফ করতে ভুলে গিয়েছিল জাঙ্কুক। সেটা দিয়ে এক পাহাড় রোদ এসে পুরো রুমটা কমলা রঙের করে দিয়েছে। কমলা হওয়ারই কথা, সূর্যের কালার তো কমলা। আর তার উপর জাঙ্কুকের রুমের বেডশিট থেকে শুরু করে পর্দা, কার্পেট সবকিছু কমলা রঙের। ধুম করে ঘুমটা ভেঙে গেল জাঙ্কুকের। কেন কাল রাতে অফ করলাম না এটা? কেন পর্দা টানালাম না? এত সুন্দর ঘুমটা নষ্ট করে দিল আমার, অসহ্য। পাশে টেবিলে থেকে ফুলের টব আরেকটা নিয়ে থাই গ্লাসে ছুঁড়ে মারল সে। টব তো ভেঙেছে, তবে থাই গ্লাস ভাঙে নাই। সেটার দিকে ভ্রু কুঁচকে কিছুক্ষণ তাকিয়ে দেখে উঠে গেল জাঙ্কুক। হয়তো গ্লাসটা ভাঙলে সে খুশি হতো।
রাগ যেত কিছুটা। বাথরুমে গিয়ে ব্রাশ করতে নিয়ে আয়নার দিকে তাকাতেই গালের দিকে চোখ গেল তার। মনে পড়ে গেল চরের কথা। তারপর কিসব ভেবে শয়তানি হাসি দিয়ে ফ্রেশ হয়ে বের হলো সে। জ্যাকেটটা পরে ব্যাগ হাতে নিয়ে বেরিয়ে ডাইনিং এ এসে দেখলো সকালের নাস্তা বুয়া বানিয়ে টেবিলে রেখে চলে গেছে। বাট আমি তো খাবো না। আজ আমার একটাই উদ্দেশ্য, সেটা হলো ওই মেয়েটাকে ঝড়ের শাস্তি দেওয়া। ইউনু, জেহুব আর সুকা এক্সাম দিতে গেছে। ওরা অন্য ডিপার্টমেন্টের বলে আজ তাদের পরীক্ষা। কাল ছিল জাঙ্কুকের। ফ্ল্যাট লক করে বের হলো জাঙ্কুক। বাইকে উঠে হেলমেট পরে হাই স্পিডে 10 মিনিটে ভার্সিটিতে এসে গেল সে। ভার্সিটিতে আসলেই দেখা হলো বোগামের সাথে। বোগাম হলো জাঙ্কুকের ক্লাসমেট। সে জাঙ্কুককে দেখেই হেসে দিল। জাঙ্কুক ভাই, কি খবর? আজ এত তাড়াতাড়ি ভার্সিটিতে তুমি? আজ কি সূর্য উঠেছে নাকি উঠে নাই? বিশ্বাস হচ্ছে না। চুপ, ওই সূর্যের কারণেই আমার আজ এত সকাল সকাল ঘুমটা ভেঙে গেছে। যাই হোক বোগাম, তোমার থেকে আমার একটা হেল্প লাগবে। তুমি ফার্স্ট ইয়ারের ক্লাসে গিয়ে বলবে তেকে, দেন সে দাঁড়ালে বলবে আমি ডাকতেছি। ওকে ভাই। জাঙ্কুক হাতের কবজি কসলাচ্ছে। একদম আজকে 5টা চড় মেরে দেবে ওই মেয়েটার গালে। যাই হোক, থ্যাঙ্কস টু রিশাদ। সে আমাকে মেয়েটার নাম আর ক্লাস খুঁজতে হেল্প করেছিল। বোগাম গিয়ে ফার্স্ট ইয়ারের ক্লাসে ঢুকলো। যে যার কাজ নিয়ে ব্যস্ত। কেউ কেউ গসিপ করছে, কেউ কেউ পড়তেছে। নিশ্চয়ই এর পরের ক্লাস রুকসানা ম্যামের, কারণ ওনার ক্লাসের আগেই স্টুডেন্টের পড়তে দেখা যায়। তাই হয়তো বোগামের দিকে কেউ তাকাচ্ছে না। এই বাচ্চা মেয়েগুলো মনে হয় আমাকে চেনে না, চিনলে এতক্ষণে গায়ে পড়ে কথা বলা শুরু করে দিত। যাই হোক, যে কাজে এসেছি সেটা করব এখন। হ্যালো এভরিওয়ান, তেকে এখানে থাকলে সাড়া দাও। তে তখন জীবনের সাথে কথা বলতেছিল। বোগামের মুখ থেকে তে নামটা শুনে সে উঠে দাঁড়ালো। বোগাম তার সামনে এসে দাঁড়ালো। তারপর বলল, তোমাকে জাঙ্কুক ভাই ডাকতেছে। ওই যে। তে জানালা দিয়ে বাইরের দিকে তাকালো। দেখলো জাঙ্কুক বাইকে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। একটা ভাব নিয়ে একবার ডানে তাকাচ্ছে, তো আরেকবার বামে তাকাচ্ছে। মাঝে মাঝে ক্লাসরুমের দিকেও তাকাচ্ছে। তে জাঙ্কুককে দেখেই চিনতে পারলো, এটা তো সেই ছেলেটা। আমি যাব না, এরকম চেঁচড়া ছেলেদের সাথে আমার কোনো কথা থাকতে পারে না। বাই। তে আরেক দিকে ফিরে বসে গেল। জিমি চোখ বড় বড় করে বলল, তে এই ভুল করিস না, জাঙ্কুক ভাই অনেক ডেঞ্জারাস। কথা না শুনলে মারামারি শুরু করে দেয়, তোর জীবন হেল করে দেবে। গিয়ে কথা বলে আয়। আমি ওর জীবন হেল বানাই দেব। কাল একটা থাপড় মেরে দিয়েছিলাম। তের কথা শুনে ক্লাসের সবাই পড়া বাদ দিয়ে, গসিপ বাদ দিয়ে, তাদের কাজ বাদ দিয়ে মুখে হাত দিয়ে ওর দিকে তাকালো। কি বললে তুমি? জাঙ্কুক ভাইকে মেরেছো? বোগাম রেগে গিয়ে তের হাত শক্ত করে ধরলো। চলো আমার সাথে। জাঙ্কুক ভাই আজ তোমাকে ছাড় দিলেও আমি তোমাকে ছাড় দেব না। এত বড় সাহস তোমার, আমাদের কলিজায় হাত দিছো? হাত ছাড়ুন আমার, আমি স্যারকে ডাক দেবো এখন। বোগাম টেনে হিচড়ে নিয়ে যাচ্ছে তেকে। তে চিৎকার দিয়ে স্যারদের ডাকতে শুরু করে দিল। সবাইকে বলল ওকে আটকাতে। কেউ আসে না তেকে ছাড়ানোর জন্য বোগামের দিকে, কারণ বোগাম হলো জাঙ্কুকের লেফট হ্যান্ড। ওর কাজে বাধা দেওয়া মানে হলো জাঙ্কুককে বাধা দেওয়া। তাই কেউ এগিয়ে আসলো না। স্যারদের রুম সেকেন্ড ফ্লোরে বলে তারা তের চিৎকার শুনে নাই। সবাই জাঙ্কুককে চেনে। চরের কথা শুনে সবাই মিলে পারতেছে না তেকে মেরে ফেলে। সবাই রেগে আছে তের উপর। বোগাম তেকে জাঙ্কুকের সামনে এনে ছুঁড়ে মারলো। তে জাঙ্কুকের পায়ের কাছে গিয়ে পড়লো। সানগ্লাসটা ঠিক করে জাঙ্কুক কিছুটা হেসে বলল, পা ধরলেও ক্ষমা করব না আমি। কথাটা বলে দূরে একটা বটগাছের দিকে তাকালো সে। তেকে দেখার প্রতি তার কোনো ইন্টারেস্ট নেই। তে উঠে দাঁড়ালো। তারপর রেগে মেগে আরো একটা চড় মেরে দিল জাঙ্কুকের গালে। এটার জন্য বোগাম আর জাঙ্কুক দুজনের একজনও প্রস্তুত ছিল না। তে রেগে মেগে বলল, এসব করেন ভার্সিটিতে এসে? আপনার সাহস হয় কি করে লোক ধরিয়ে আমাকে ক্লাস থেকে টেনে আনার? আমি এখন গিয়ে স্যারের কাছে আপনার নামে কমপ্লেন করব। জাঙ্কুক আর রাগ সামলাতে পারছে না। তের হাত মুঠো করে ধরে টেনে ধরলো সে। কি বললে, বিচার দেবে? ফাইন, চলো আমার সাথে। দেখুন, আপনি এখন বাড়াবাড়ি করতেছেন। আমার হাত ছাড়ুন বলতেছি, খুব খারাপ হয়ে যাবে কিন্তু। জাঙ্কুক তেকে টেনে নিয়ে যাচ্ছে আর বলতেছে, খুব খারাপ কি হবে? আরো একটা চড় মারবে? এইটুকু বয়সে এত সাহস দেখাও তুমি? আমার ক্ষমতা সম্পর্কে ধারণা আছে তোমার? জাঙ্কুক প্রিন্সিপাল স্যারের রুমের সামনে এসে তেকে ছুঁড়ে মারলো। স্যার ব্যাপারটা বুঝতে না পেরে বললেন, কি হয়েছে জাঙ্কুক? স্যার, এই মেয়েটা আমাকে কাল বিনা কারণে চড় মেরেছে। আর আজ যখন আমি ওকে জিজ্ঞাসা করানোর জন্য আমার কাছে নিয়ে আসলাম, তখন আবারও আমাকে চড় মারলো। স্যার, বিনা কারণে নয়, এই ছেলেটা কাল একটা মেয়েকে টিজ করতেছিল, টাচও করেছে। প্রিন্সিপাল একটু হেসে বলল, ওটা তাহলে জাঙ্কুক ছিল না, অন্য কেউ ছিল। জাঙ্কুক এমন কাজ জীবনেও করতে পারে না। জাঙ্কুক বোকামকে ফোন করে বলল সকল ভেজালের মূল জিতাওকে ধরে আনতে। ভাই, সে তো আজ ভার্সিটিতে আসে নাই, পালিয়েছে মনে হয়। আগামী 10-12 দিনও তার দেখা পাবো না। যেখান থেকে পারো আমার সামনে এনে দাঁড় করাও বেয়াদবটারে। স্যার, আমি সত্যি বলতেছি, এই ছেলেটা খুব খারাপ।
আজ আমাকে জোর করে আমার ক্লাস থেকে নিয়ে এসেছে ওনার একটা ফ্রেন্ডকে দিয়ে। জাঙ্কুক দেয়ালে হেলান দিয়ে তেয়ের কথা শুনতেছে। তার আর তের দূরত্ব কেবল প্রিন্সিপাল স্যারের টেবিলটার এপার আর ওপার। তে যা পারতেছে তাই বলে যাচ্ছে স্যারকে। জাঙ্কুক হঠাৎ এক টান দিয়ে সানগ্লাসটা খুলে নিল তার চোখ থেকে। এত জোরে খুললো চশমাটা, তে এক প্রকার ভয় পেয়ে গেল। একটু পেছন সরে আবারও বলা শুরু করলো। প্রিন্সিপাল স্যার জাঙ্কুককে খুব ভালো করে চেনেন, এমনকি ওনারই বন্ধুর ছেলে হচ্ছে জাঙ্কুক। জাঙ্কুক এরকম কাজ করতে পারে না। তে যা বলছে এটা যে মিথ্যা সেটা তিনি জানেন, তবে তের কথার ধরনে মনে হচ্ছে না যে সে মিথ্যা বলতেছে। তে বলল, স্যার এক মিনিট, আমি কালকের সেই মেয়েটাকে আনতেছি যে সত্যিটা বলবে আপনাকে। তে এক দৌড়ে ক্লাসে চলে গেল। সেই মেয়েটা ওর ক্লাসেই পড়ে, তাকে টেনে নিয়ে আসলো তে। এসে দেখলো বোগাম কালকে ছেলেটাকে নিয়ে এসেছে, যাকে তে জাঙ্কুকের সাথে ঝগড়া করতে দেখেছিল। বলো আপু, এই ছেলেটা তোমাকে কাল টিজ করতেছিল না? মেয়েটা চোখ কপালে তুলে তাকিয়ে আছে, কারণ জাঙ্কুক ভাই তো ওকে টিজ করতেছিল না, বরং বাঁচিয়েছিল। তাহলে তে ওনার দিকে আঙ্গুল তুলছে কেন? মেয়েটা ভেবে পাচ্ছে না সে কি বলবে, চুপ করে থেকে বলল, না আপু, জাঙ্কুক ভাইয়া না, বোগাম ভাইয়ার পাশের ওই ছেলেটা কাল আমার সাথে খারাপ ব্যবহার করেছিল, আর জাঙ্কুক ভাইয়া তো আমাকে এসে বাঁচিয়েছিল। তে মনে পড়লো মেয়েটা বলেছিল ব্লু শার্ট পরা, আর কাল ওরা দুজনেই ব্লু শার্ট পরেছিল। তে ঢুক গিলে জাঙ্কুকের দিকে তাকালো। জাঙ্কুক অগ্নির দৃষ্টিতে তের দিকে তাকিয়ে আছে। স্যার মুখটা গম্ভীর করে বললেন, তোমার নাম কি? তে ঢুক গিলে বলল, কিম তে ইয়ং তে। তো তে, না জেনে তুমি তোমার সিনিয়র কারোর গায়ে হাত তুলতে পারো না। এখন তুমি এই মুহূর্তে জাঙ্কুকের কাছে ক্ষমা চাইবে। তে চুপ করে থেকে বলল, সরি। যাও, তোমরা যে যার ক্লাসে ফিরে যাও। আর যেটাও তুমি দাঁড়াও, মেয়েদের হ্যারাস করার শাস্তি আমি তোমাকে দেব। আমি তোমার বাবাকে কল করতেছি, এখানে দাঁড়িয়ে থাকো। জাঙ্কুক জ্যাকেটটা পেছন থেকে একটু টেনে সামনে এনে ঠিক করে সানগ্লাসটা পরে তের দিকে তাকাতে তাকাতে চলে গেল। তে মনে মনে নিজেকে বকতেছে, এত বড় ভুল, তার উপর এত বড় অপমান। ইস, না জেনে শুনে মারলাম। পরের বার তো মারতাম না, আমাকে জোর করে ক্লাস থেকে নিয়ে আনাই মেরেছি। এতটাও ভালো না লোকটা, কিরকম ভাব দেখিয়ে চলে গেল, অসভ্য একটা। কাল তো মারামারিও করতেছিল। তে প্রিন্সিপাল স্যারের রুম থেকে বেরিয়ে সোজা ক্লাসে গেল। রুমে ঢুকতেই দেখলো সবাই ওর দিকে কেমন করে তাকিয়ে আছে। একজন আরেকজনকে বলতেছে, জানিস এই মেয়েটা জাঙ্কুক ভাইয়াকে জ্বর মেরেছে বিনা কারণে। তে চুপচাপ গিয়ে ওর বেঞ্চে বসলো। জিমিন ছাড়া বাকিরা ওর বেঞ্চ থেকে উঠে দূরে গিয়ে বসলো। তে তাদের দিকে একবার তাকিয়ে ব্যাগ থেকে বই বের করে তা পড়ায় মনোযোগ দিল। তুই এটা কেন করলি? তোর এত কিসের রাগ? ছেলেদের জ্বর মারলে তারা যে তেলে বেগুনে জ্বলে উঠে জানিস না? আর সেটা না হয় বাদে দিলাম, জ্বর তো মারলি, তাও কাকে মারলি? ভার্সিটির ফেমাস বয়কে। তোকে যে কি পরিমাণ জ্বালাবে তা তুই নিজেও জানোস না। এই ভুল কেন করলি? বই থেকে চোখটা উঠিয়ে তে জিমিনের দিকে তাকিয়ে স্বাভাবিকভাবেই বলল, আমি কি জানতাম নাকি এত কিছু? আর ছেলেটা কাল মারামারি করতেছে বলেই আমি ভেবেছি ওই মেয়েটাকে সে টিজ করতেছিল। কারণ ফিসফাস শুনে তে পাশে তাকিয়ে দেখলো সবাই এখনো ওর দিকে তাকিয়ে কিসব বলতেছে। 12টা বাজে, সবাই ক্লাস শেষ করে এখন ব্রেক টাইমে ক্যাম্পাসে ঘুরতেছে। কেউ খাচ্ছে, কেউ আড্ডা দিচ্ছে, কেউ বা প্রেম করতেছে। তে আর জিমিন ঘাসের উপর বসে আছে। তে পুরো ক্যাম্পাসটাই চোখ বুলিয়ে নিল। বেশ সুন্দর ভার্সিটিটা, সবুজ গাছ চারদিকে, গাছগাছালিতে ভরা, শান্তিতে শ্বাস নেওয়া যায়। তার উপর সবাই কি সুন্দর একজন আরেকজনের সাথে বন্ধুত্ব সুলভ সম্পর্ক রেখেছে। বেশ লাগতেছে আমার কাছে। সুন্দর তো বটেই। আর তুই জ্বর মেরে তোর পরিবেশ নিজেই নষ্ট করেছিস। জাকুক ভাইকে জ্বর না মেরে চুমু দিলে এখন সবাই তোকে কুলে নিয়ে হাঁটতো। আর জ্বর মারাই দেখেছিস, কেউ তোর পাশেও আসতেছে না। ভেরি ফানি। ওই অসভ্য লোকটাকে আমি চুমু কেন দেব? তোর কি মাথা গেছে নাকি? আজব মাইয়া, আজব কথাবার্তা। তেরে, আমার দম বন্ধ হয়ে আসতেছে, আমার একটু পানি দে। মনে হয় তোর কারণে আমি মরমু। কেন, কি হয়েছে? পেছনে তাকাতে। তে পেছনে তাকিয়ে দেখলেও জাঙ্কুক ভাইকে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে ওর দিকে তাকিয়ে। তার পাশে 15-20টা ছেলে দাঁড়িয়ে আছে। তাদের মধ্যে কেউ কেউ তের দিকে তাকিয়ে হাসতেছে, আবার কেউ কেউ কিসব যেন বলে যাচ্ছে। সবাইকে দেখতে গুন্ডাদের মতন, মেইন জাঙ্কুককেই দেখতে মুভির ভিলেনের মতন মনে হয়। তে চোখ নামিয়ে আরেক দিকে ফিরে বসলো। তে এত ভাব দেখাস না, বোঝার চেষ্টা কর, ওরা খুব মারাত্মক। আমার কোনো বোঝার দরকার নাই। তে উঠে ব্যাগ নিয়ে ক্লাসের দিকে চলে গেল। এইটুকু মেয়ের ভাব দেখছস? জাঙ্কুক ভাই এখনো ঠান্ডা হয়ে আছে কিভাবে সেটাই বুঝতেছি না। সুগার কথা শুনে জাঙ্কুক হাতের পেপসি শেষ করে হেসে একটু নড়ে দাঁড়ালো। তারপর মাথার খয়েরি রঙের চুলগুলো ঠিক করে ইয়নুকে বলল পানির ব্যবস্থা করতে। আমি শান্ত থাকার কারণটা দেখাবো এখন। কি করবি পানি দিয়ে? ভেজা বিড়াল বানাবো এরে। ভাবের ভূত নামাতে যা লাগে আর কি। সবাই হেসে দিল জাঙ্কুকের কথাই। তুগা, তোর পরীক্ষা কেমন হলো বললি না যে? আমার পরীক্ষার কথা ছাড় ভাই, আমার মন ভালো না। তোকে এই মায়া জ্বর মারছে।
মন তো যাচ্ছে ধরে চর মেরে ওর গালটাই ফাটাই দিই আমি। এত সাহস দেখায় কি করে সেটাই বুঝি না। চিল, ওরে টাইট দিতে জাস্ট 2-3 দিন লাগবে আমাদের। বাদ দে এখন, খেলা শুরু আজ থেকে। তে চল আমাদের বাড়ি যাবে আজকে, আমাদের বাসায় তোর দাওয়াত, চল আমার সাথে। না জিমিন, আমার টিউশনই আছে, পড়াতে যেতে হবে, তুই যা, পরে একদিন যাবো তোদের বাসায়। তুই তো সকালে কিছু খাসনি, এখন এই খালি পেটে টিউশন করাতে যাবি? আমি বাসায় ফিরে খেয়ে নেব, একটাই তো। আচ্ছা বাই। জিমিন চলে গেল। তে জিমিনের চলে যাওয়া দেখতেছে। জিমিনের কত ভাগ্য ভালো, ওর মা বাবা বেঁচে আছে। আর আমার তো। তে হেঁটে হেঁটে টিয়াদের বাসায় যাচ্ছে। টিয়া ক্লাস 2-তে পড়ে। তে প্রতিদিন ওকে দুপুর 3টা থেকে 4টা পর্যন্ত পড়াই। কি রোদের তাপ, মনে হয় মাথা ফেটে যাবে, তাও হেঁটে যেতেই হবে। শুধু 10 টাকা আছে হাতে, সেটা দিয়ে ফেরার সময় রিক্সা নেব। তে জিমিনকে বলল জাস্ট একটাই তো টিউশন, কিন্তু এটা সত্যি কথা না। সত্যি কথা হলো তে আরো 2টা টিউশন করিয়ে 7টার দিকে বাসায় পৌঁছাবে খালি পেটেই। মাঝে মাঝে টিউশনিতে নাস্তা দেয়, আবার মাঝে মাঝে দেয় না। তের অভ্যাস হয়ে গেছে তাতে। আপন বলতে এই দুনিয়াতে তার কেউ নেই। আগে আশ্রমে থাকতো, সেই আশ্রমের ম্যানেজার ছিলেন জিসু বেগম। উনি থেকে পড়াশোনা করিয়েছেন নিজের টাকায়। তেকে নিজের মেয়ের মতো বড় করেছেন তিনি। তেও ওনাকে খুব ভালোবাসত নিজের মায়ের মতো। কিন্তু তের 18 বছর পূর্ণ হতেই তার কয়েক মাস পরে তিনি মারা যান। তারপর থেকে তের জীবনে নেমে আসে অন্ধকার, কারণ 18 বছর হওয়ার পর সেই আশ্রমে কারোরই থাকার নিয়ম নেই। তাই তে সেখান থেকে বের হতে বাধ্য হয়। এখন সে একটা বাসায় ভাড়া থাকে, সেখানে তার সাথে 2টা মেয়ে থাকে। তে টিউশনি করিয়ে তার ভার্সিটি আর খাওয়া দাওয়ার খরচ চালায়। আশ্রম থেকে বেরিয়ে এই টিউশনি আর বাসা খুঁজতে কত দিন রাত না খেয়ে থাকতে হয়েছে তাকে। টিউশনি সব টাকা মিলিয়ে মাসে 8,000 টাকা দিয়ে বেশ চলে যায় ওর। মাঝে মাঝে শরীর আর কুলোয় না এত দৌড়াদৌড়িতে, কিন্তু সে ঘরে বসে থাকলে তার মুখে খাবার দেবে কে? কবে মাংস দিয়ে ভাত খেয়েছে সেটা ভুলে গেছে সে। মাত্র 2টাই জামা আছে তার ভার্সিটিতে পরে আসার জন্য, একটা ধুয়ে আরেকটা পরে আসে। আর যেগুলো ছেড়ে গিয়েছে সেগুলো বাসায় পরে। নতুন জামা কেনার টাকা কই? ব্যাস এরকম ছোট ছোট জিনিসে টিপটামো করেই বেশ চলছে তেন। এটাই ভেবে হাসলো তে। সে তো জানেও না তার মা বাবা দেখতে কেমন ছিল, তাকে আশ্রমে কে রেখে গিয়েছিল। হাঁটতে হাঁটতেই থেমে যায় তে। 5 হাত দূরে জাঁকুক পকেটে হাত ঢুকিয়ে তাকিয়ে আছে ওর দিকে। ওর পেছন থেকে 2জন বেরিয়ে আসে, দুজনের হাতে পানি ভর্তি বালতি। তে বুঝতেছে না ওরা কেন ওর পথ আটকেছে। জাঁকুক দাঁত বের করে হেসে একটু দূরে গিয়ে দাঁড়ালো। একটা জাম গাছের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে জাঁকুক বলল, দে অ্যাকশন শুরু। তার হাতের বালতির পানি তের গায়ে ছুঁড়ে মারলো। তে হা করে আছে। ওরা এরকম করবে সে একদমই ভাবেনি। রাগে আবারও তাকালো ওদের দিকে। কিছু বলতে যাবে তার আগেই সুগা তার হাতের বালতির পানিও তের গায়ে ঢেলে দিল। তে চিৎকার দিয়ে বলল, স্টপ ইট। জামা পুরো ভিজে গেছে। রাগে কিছু বলতে যাওয়ার আগে জাঁকুকের বাইকে করে 2জন উঠে চলে গেল। তে গালিগালাজ করলো কিছুক্ষণ। চরের প্রতিশোধ এভাবে নিল বেয়াদব। আমি এখন কি করব? টিউশন মিস করালে টিয়ার মা টাকা কেটে নেয়। এই ভিজা জামাতেই যেতে হবে, কিছু করার নেই। আসার সময় জামা যেটা ছিল সেটা ধুয়ে দিয়েছিলাম, সেটা তো এত তাড়াতাড়ি শুকাবে না। তে গায়ে থেকে পানি ঝাঁটে ঝাঁটে টিয়াদের বাড়িতে গেল। টিয়া বলল, ম্যাম আপনার জামা এত ভিজলো কি করে? তে হেসে বলল, কিছু না, এমনি, তুমি পড়ায় মন দাও। আজ খুব খিদে পেয়েছে তের। আমি জানি আজ টিয়ার মা কিছু দেবে না। 3 দিন আগে দিয়েছিল চা বিস্কিট, আবার 4 দিন পর মনে হয় কালকে দেবে। একটা নিঃশ্বাস ফেলে তে টিয়াকে পড়ায় মনোযোগ দিল। টিয়াদের বাসা থেকে বেরিয়ে রোডে একটা গাছের তলায় একটু দাঁড়ালো। আজ তার শরীর টিকতেছে না, সকাল থেকে শরীর ভালো লাগতেছে না একটু। 2টা টিউশনি করা বাকি। ব্যাগ থেকে পানি বের করে খেয়ে হাঁটা ধরলো তে। জামা গায়ে থেকে শুকিয়ে গেছে। অনেক কষ্টে সব টিউশনি শেষ করে বাসায় ফিরলো সে। আজ কেউ খেতে দেয়নি, এখন আবার রান্না করতে হবে। খিদায় মাথা ঘুরতেছে তের। তার উপর মাথাও ধরে আছে অনেক। চুলটা বেঁধে খোপা করে রান্নাঘরের দিকে চুলা জ্বালালো সে। বাকি যে 2জন মেয়ে ওর সাথে থাকে তারা হলো এয়ার হোস্টেস। তে যখন ভার্সিটিতে যায় তাদের তখন ডিউটি শেষ হয়, তারপর তারা বাসায় আসে। আবার তে ফেরার আগেই চলে যায়, তাই বেশিরভাগ সময় তে একা একা থাকে। তরকারি কেটে চুলায় বসিয়ে বিস্কিট খোঁজে মুখে দিয়ে পেটটাকে একটু দমালো তে। সকালে একটা রুটি আর ডিম খেয়ে বেরিয়েছিল শুধু। রাত 8টার দিকে ভাত আর তরকারি রাধা হয়ে গেছে, এবার প্লেট নিয়ে খেয়ে নিল সে। তারপর খাটে গিয়ে মাথাটা বালিশে রাখতেই রাজ্যের ঘুম এসে গেল চোখে। কিন্তু এত ঘুমালে তো হবে না, ভার্সিটির কত পড়া। ভাগ্যিস রাত 11টায় অ্যালার্ম দিয়েছিল সে। 11টায় উঠে পড়তে বসলো সে। 1টা পর্যন্ত পড়ে আবারও ঘুমিয়ে গেল। জাকুক একটা শোপিস নিয়ে বসে আছে। শোপিসটা একবার উল্টো করছে আবার সোজা করছে। শোপিসটার ভিতরে ঘুরি ঘুরি চুমকি, সেগুলো উল্টালে পাল্টালে কি সুন্দর দেখায়। কিন্তু এই সুন্দর দেখার জন্য জাকুক শোপিসটাকে এভাবে উল্টাচ্ছে না। তার মন আরেক দিকে। আজকে আরো একটা চড় খেয়েছে, সেটাই ভাবতেছে সে।
পাশের রুম থেকে জিহুব আর সুগার কথা শোনা যাচ্ছে। সম্ভবত ওই মেয়েটাকে নিয়ে কিছু বলতেছে ওরা। তে ভোর হতেই চোখ মেলে অনুভব করলো সারা শরীর জুড়ে যন্ত্রণা ছাড়া আর কিছুই নেই। কালকে বেশি কাজ করেছিলাম, উঠতেও তো পারতেছি না। অনেক কষ্টে উঠলো সে, মাথা ছিঁড়ে যাচ্ছে। চা পাতা দুধের যে দাম, রং চা খেতে খেতে বিরক্ত সে। রং চাতে কি আর মাথা ব্যথা যায়? ভাবতে ভাবতে রেডি হয়ে নাইতে আলমারি থেকে 1000 টাকার 4টা নোট বের করে কিছুক্ষণ তাকিয়ে থাকে সে। তারপর সেই নোটগুলো নিয়ে সোজা হেঁটে যায় মালিকের বাসার দরজার সামনে। কলিং বেল বাজাতেই মালিক মানে কাই এসে দরজা খুললো। তেকে দেখে মুখটা ফ্যাকাশে করে বিরক্ত নিয়ে তাকালেন নুনি। এই বিরক্তির কারণ হলো তেই তার একমাত্র ভাড়াটিয়া, যে কিনা ঠিকমতো মাসে মাসে ভাড়া দেয় না। তেকে দেখলেই তার বিরক্ত আসে। তে সালাম দিয়ে একটু হেসে টাকাগুলো বাড়িয়ে ধরলো। উনি তের দিকে আর তাকালেন না। টাকার দিকে তাকিয়ে হাত বাড়িয়ে টাকাটা নিয়ে পকেট থেকে একটা ছোট নোটবুক আর কলম বের করে কিসব লিখে মুখটা ছোট করে তেকে বললেন, এটা তো 1 মাসের ভাড়া, আর তোমার যে এখনো 2 মাসের ভাড়া বাকি, জানো তুমি? তে ইতস্তত বোধ নিয়ে বলল, তাড়াতাড়ি দিয়ে দেবো আঙ্কেল। কাই ভ্রু কুঁচকে বাসার ভিতরে চলে গেলেন। এভাবে চলে যাওয়ার কারণটা হলো উনি আর তের সাথে কথা বলতে চান না। তে নিচে তাকিয়ে চলে আসলো ওখান থেকে। হাতে আর 4000 টাকা আছে। ওই 4000 দিয়ে পুরো মাস চলতে হবে। তার উপর ফার্স্ট ইয়ারের বই খাতা কিনেছি রুমমেট কণিকার টাকায়। তাকেও তো টাকাটা ফেরত দিতে হবে। ভাবতে ভাবতে বাসা থেকে বের হলো তে। সোজা হেঁটে ভার্সিটিতে যাবে সে। তেমন একটা দূরে না, তবে বেশি কাছেও না। 4টা গলি ক্রস করলেই ভার্সিটির গেট সামনে এসে যায়। ওড়না ঠিক করে হাঁটতেছে সে। আজ দিনটা মেঘলা দিন, বাতাস বইতেছে মাঝে মাঝে। পথ ঘাটে প্রতিদিনের মতো জ্যাম, হেঁটে যাওয়াই উত্তম। এইসব জ্যামে কে বসে থাকবে? আবার কে ভাবলো, আঙ্গুর ফল টক। আমার টাকা নেই বলে হেঁটে যেতে পারছি না, আর দোষ দিচ্ছি জ্যামের। জাগুক বাইক নিয়ে জ্যামে বসে আছে সে কখন থেকে। সানগ্লাস খুলে এদিক ওদিক তাকিয়ে পরিবেশটা বোঝার চেষ্টা করতেছে। আবার মাঝে মাঝে পকেট থেকে ফোন নিয়ে ফেসবুকে ঢুকে নিউজ ফিড ঘুরে আসতেছে। তাও এই জ্যাম শেষ হওয়ার নাম নিচ্ছে না। বাইকের আয়নায় তাকিয়ে নিজের চুলটা ঠিক করতে গিয়ে তার চোখে পড়লো তার নতুন শত্রু তের দিকে। দূর থেকে হেঁটে আসতেছে সে। বাইক থেকে চোখ সরিয়ে জাগুক পেছনে তাকালো। তে নিচের দিকে তাকিয়ে ফুটপাতের উপর দিয়ে হেঁটে চলে যাচ্ছে। কোনো দিকে তার খেয়াল নেই। আজ এই মেয়েটাকে আরেকটা টাইট দেব। আমার গালে জ্বরের জ্বালা এখনো মিটে নাই। গালে হাত দিয়ে তের দিকে তাকিয়ে আছে জাঙ্কুক। জ্যাম শেষ। বাইক নিয়ে তের আগে ভার্সিটিতে ঢুকে গেল সে। তে ক্লাসরুমে চুপচাপ বসে আছে। জিমিন এখনো আসে নাই। আজ এত দেরি করছে কেন কে জানে। জাঙ্কুক ক্যাম্পাসে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে। ইউনো বলল, জাঙ্কুক ব্রো, তোমার চোখে নাইট আছে। সুগা দাঁত কেলিয়ে বলল, আহা ইউনো, চোখে না বলিস কেন? বলবি চুইংগাম। সারাক্ষণ জাঙ্কুকের সাথে চুইংগামের মতো লেগে থাকি সে। দেহুপ হেসে বলল, আমিও একটা নাম দিছি, তোরা যদি আজ্ঞা দেস তাহলে পেশ করতে পারি। ইউনো আর সুগা একটু নড়েচড়ে বলল, জাহাপনা নামটা বলুন, আজ্ঞা দিলাম। দেহুপ মুখটা গোল করে দাঁত বের করে বলল, জরিনা। সুগা আর ইউনো হাসতে হাসতে লুটোপুটি খাচ্ছে। জরিনা মানে জেনি। উফ। জাগক সানগ্লাস পরে বাইকে বসলো ভার্সিটি থেকে চলে যাওয়ার জন্য, মানে এক প্রকার পালানোর জন্যই। কিন্তু তার আগেই জেনি এসে জাগককে জড়িয়ে ধরলো। জান, তুমি এমন কেন? আমি কাল ভার্সিটিতে আসি নাই আর তুমি কিনা আমাকে কল করলে না, আর আমার একটা কল রিসিভ করলে না। কি হয়েছে তোমার জান? আর ইউ অল রাইট? টেল মি। জাগক একটু কেসে বলল, কিছু না বেব, আই ওয়াজ বিজি, সরি ফর দ্যাট। ইউনো জোপের কানে ফিসফিসিয়ে বলল, এই মাইয়া এখন আমাদের বলবে। ইউনো নো, তোমরা একটু ওদিকে যাও না, জাগকের সাথে কথা বলবো। যেগুলো ছিল পাও না। সুগা ঠিক করে হেসে দিল ইউনোর কবিতা শুনে। জেনি জাকুকের গালে হাত বুলিয়ে মুখটা ছোট করে বলল, তোমাকে নাকি কোথাকার কোন মেয়ে চর মেরেছে। জাকুক বলতে চায়নি, তাও জেনির জোড়াজুড়িতে বলতে হলো, কে কিসে পড়ে, তার ক্লাসরুম কোনটা, আমাকে দেখিয়ে দাও। বাদ দাও জেনি, তোমার ক্লাস শুরু হয়ে যাবে, তুমি ক্লাসে যাও, পরে কথা হবে। না, তোমাকে বলতেই হবে। আমি জাস্ট মেয়েটাকে জিজ্ঞাসা করবো, তার এত সাহস আসলো কই থেকে। ইউনো মুখ ফুসকে বলে দিল, ফার্স্ট ইয়ার, গ্র্যান্ড ফ্লোর। ব্যাস, জেনি ছুটলো সেদিকে। জাকুক রেগে গিয়ে বলল, কেন বলতে গেলি? সিন ক্রিয়েট করবে এখন। আমার সমস্যা আমি সমাধান করতাম, তুই ওরে বলতে গেলি কেন? এখন পুরো ভার্সিটি মাথায় তুলবে। আরে দেখিস এখন জেনি ওই মেয়েটাকে কিমা বানাবে। চল চল দেখবো, মাইয়া মাইয়ার মধ্যে ঝগড়া দেখবো। মাইয়া মাইয়া চুল টানাটানি দেখতে সেই লাগে। ইউনো আর জেহুপ জেনির পেছন পেছন গেল দেখতে। জাকুক চুপচাপ দাঁড়িয়ে আছে ক্যাম্পাসে। মাথার উপরে থাকা সূর্যটা কিরণ দিচ্ছে খুব রেগে। এত রেগে আছে সূর্যটা যে পারতেছে না নিচে নেমে জাকুকের মাথায় লেগে কিরণ দেয়। ঝামেলার ভিতরে আরেক ঝামেলা। জেনি রুমে ঢুকে চিৎকার করে বলল, জাকুককে কে জ্বর মেরেছিল? সবাই চুপ করে জেনির দিকে তাকিয়ে আছে। একজন জেনিকে দেখিয়ে দিল, তের দিকে আঙ্গুল তুলে।
জেনি এগিয়ে এসে তের হাত ধরে ওকে বেঞ্চ থেকে টেনে ওঠালো। তে বুঝলো এটা হয়তো জাঙ্কুকের জিএফ হবে। তারপর সে বলল, কে আপনি? আমার হাত ছাড়ুন, এমন বিহেভ করতেছেন কেন? কে আমি? তোর এত বড় সাহস আমার লাভারের গায়ে হাত তুলিস? আমি ওকে আজ পর্যন্ত একটা ফুলের টোকাও দেই নাই, আর তুই কিনা ওকে চড় মারবি? জানতি না ওকে? চিনতিস না তুই জাঙ্কুককে? বেয়াদব মেয়ে কোথাকার। জেনি একটা ধাক্কা দিয়ে তাকে নিচে ফ্লোরে ফেলে দিল। তে কিছু বলতেও পারছে না, আসলেই দোষটা ওরই। না জেনে ওই দিন জাঙ্কুককে চড় মেরেছিল সে। জেনি ওর হাত টেনে ধরে আবারও উঠালো নিচ থেকে। তারপর তের হাত মুচড়ে ধরলো। তে জেনির সাথে পেরে উঠছে না, শুধু বলতেছে, আমি ইচ্ছে করে করি নাই, আমি জানতাম না। সত্যি নতুন এই ভার্সিটিতে পা রাখতে না রাখতে এত বড় সাহস দেখালি তুই? আমার জাঙ্কুককে চড়, তোর গাল আমি ফাটাই দিব মারতে মারতে। জেনির হাতের চাপে তের হাতের কাছের চুড়িগুলো ভেঙে নিচে পড়তেছে একটা একটা করে। শেষে একটা হাত এসে জেনির হাত ধরে আটকালো। জেনি চমকে পেছনে দেখলো জাঙ্কুককে। জেনি, এসব কি করতেছো তুমি? ছাড়ো ওর হাত। জাঙ্কুক জেনির হাত ছাড়িয়ে নিল তের হাত থেকে। তে নিচের দিকে তাকিয়ে একটু সরে দাঁড়ালো। হাতে ব্যথা পেয়েছে অনেক, চুড়ি ভাঙার কারণে হাত কাটা গেছে, তাই ব্যথা পেয়েছে সে। জাঙ্কুক নিচে তাকিয়ে দেখলো চুড়ি সব ভেঙে চুরমার হয়ে পড়ে আছে, আর তে নিজের কাটা হাত লুকিয়ে তাকিয়ে আছে ওদের দিকে। ক্লাসের সবাই জড়ো হয়ে দাঁড়িয়ে মজা নিচ্ছে। জাঙ্কুক এক ধমক দিয়ে বলল, কি নাটক হচ্ছে এখানে? সবাই সবার কাজ করো। জাঙ্কুকের ধমকে সবাই যে যার কাজে মন দিল। জাঙ্কুক কিছুক্ষণ চুপ করে থেকে জেনিকে নিয়ে বেরিয়ে চলে গেল ক্লাসরুম থেকে। আজ জিমিন আসেনি, ক্লাসের এক কোনায় বসে আছে তে, জামাটা মুঠো করে ধরে। আমারই দোষ, সেদিন আমি ওই ছেলেটাকে না বুঝে না মারলে এত কিছু হতোই না, সব আমার দোষ। হাতের চুড়িগুলো ভেঙে পড়ে আছে, শখ করে 1 টাকা করে জমিয়ে 30 টাকা মিলিয়ে চুড়িগুলো কিনেছিল সে। মেয়েটাকে চড় মারলে আমার কষ্ট যেত, আমার বেবিকে মারে, কত বড় সাহস! আর তুমিও বলি হারি, কিছু বললেও না ওকে, উল্টা আমার হাত আটকালে। জাঙ্কুক ক্লাসরুমের দিকে তাকিয়ে আছে। জেনি ধাক্কা দিতেই হুঁশ আসলো তার। চারদিকে কেমন ঠান্ডা পরিবেশ হয়ে গেছে। এই ঠান্ডা হওয়ার কারণটা হলো কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনা। কি হলো, কিছু তো বলো। মেয়েটাকে এত নরমালি হ্যান্ডেল করতেছো কেন? তুমি না পারলে আমাকে বলো, আমি টাইট দিয়ে দেব। না থাক, আমি অলরেডি টাইট দিচ্ছি। কাল কিছু ফ্রেন্ডকে দিয়ে 2 বালতি পানি ঢেলে দিয়েছিলাম ওর গায়ে। জেনি হেসে বলল, বেশ করেছো, আমি হলে পুকুরে চুবাইতাম। ও হ্যাঁ, আমি তো বলতেই ভুলে গেছিলাম, কাল তো ভার্সিটি থেকে পিকনিকে যাবে সবাই। জাঙ্কুক সেদিকে খেয়াল নেই, কিছু বিরক্ত নিয়ে ক্যাম্পাসের ঘাসগুলোর দিকে তাকিয়ে আছে সে। একদিকে মেয়েটার প্রতি রাগ, আরেকদিকে মেয়েটার ওই অসহায় মুখ, দুটানায় পড়ে গেছে সে। ইউনু লাইব্রেরি থেকে এসে জাঙ্কুককে বলল, প্রিয়াঙ্কা ম্যাম তাকে ডাকতেছে। জাঙ্কুক জেনিকে বাই বলে ম্যামের কাছে গেল। আসবো ম্যাম? আসো, কিছু কাজ আছে তাই তোমাকে ডেকেছি। জানো তো কাল সবাই পিকনিকে যাবে? ইয়েস ম্যাম। ম্যাম তার হাতের 2 পৃষ্ঠার একটা শীট ধরিয়ে দিল জাঙ্কুকের হাতে। শুনো জাঙ্কুক, এখানে পিকনিকের যারা যারা যাবে তাদের নাম লিস্ট করা আছে। তুমি ফার্স্ট ইয়ার আর সেকেন্ড ইয়ারের ক্লাসে গিয়ে বলবে সবার নাম আছে কিনা, নামগুলো পড়ে শোনাবে তাদের। জাঙ্কুক মাথা ঝাঁকিয়ে হাঁটা ধরলো। উফ, আর কি স্টুডেন্ট ছিল না, আমাকেই কেন এই দায়িত্ব দিতে গেল? এমনিতেই মন মেজাজ ভালো না। জাঙ্কুক ফার্স্ট ইয়ারের ক্লাসে ঢুকে এক হাতে সেটা নিয়ে আরেক হাত পকেটে ঢুকিয়ে মুখটা গম্ভীর করে বলল, অ্যাটেনশন এভরিওয়ান। এটা বলার আগে দেখলো আগে থেকে সবাই ওর দিকে হা করে চেয়ে আছে। জাঙ্কুক মুখের চুইংগামটা এক পাশ করে নিয়ে এক এক করে লিস্টের সব নাম পড়তে লাগলো। তে খাতায় একটা রচনা লিখতেছিল তখন। জাঙ্কুকের মুখে তে নামটা শুনে তে চমকে তাকিয়ে রইল জাঙ্কুকের দিকে। সবার শেষের নামটি তের ছিল। তে তো নাম দেয়নি। 1200 টাকা ছিল পিকনিকের ফিস, তাই সে নাম দেয়নি। তার কাছে এত টাকা নেই, তাহলে টাকাটা কে দিল? জাঙ্কুক যতজনের নাম নিয়েছে তাদের মধ্যে যারা মেয়ে ছিল তারা তো বুকে হাত দিয়ে অজ্ঞান হওয়ার মতো অবস্থা। জাঙ্কুক তাদের নাম নিয়েছে, এটার চাইতে দুঃখওয়ালা ফিলিংস আর কি হতে পারে? জাঙ্কুক কাগজটা পকেটে ঢুকিয়ে হেঁটে চলে গেল। কারোর দিকে তাকালো না আর। তাকানোর মুড নেই, কেন তাকাবে? এদের কারোর প্রতি তার কোনো ইন্টারেস্ট নেই, জেনির প্রতিও না। জেনি তো হোদাই গায়ে এসে লেগে পড়ে থাকে। প্রেম ভালোবাসা জাঙ্কুকের একদম পছন্দ না। আসলে সে জানেও না প্রেম ভালোবাসা কি। চুপচাপ চলে গেল সে। তে বসে ভাবতেছে ফিস কে দিল। তখনই তার ফোন বেজে উঠলো। তে ফোনটার দিকে তাকিয়ে দেখলো জিমিন কল করেছে। রিসিভ করতেই সে বলে উঠলো, সারপ্রাইজ! আমি পিকনিকের লিস্টে তোর নামটা দিয়ে দিয়েছি, আর ফিসও দিয়ে দিয়েছি। আমি জানতাম তুই ফিস দেওয়ার ভয়ে যাবে না, তোকে ছাড়া মজা পাবো না, তাই ফিসটা আমি দিয়ে দিলাম। তোকে তো আমি নিয়েই ছাড়বো।
তে মন খারাপ হয়ে গেল, কারণ কাল পিকনিকে গেলে একটা টিউশনও করাতে পারবে না সে। টিয়ার মা স্যালারি কেটে নেবে ভাবতেই কান্না পাচ্ছে রের। কিছু করার নেই, জিমিন তো টাকা জমা দিয়ে দিয়েছে। তে মিথ্যা হাসি দিয়ে থ্যাঙ্কস বলল জিমিনকে। জিমিন বলল কাল রেডি হয়ে ভোর 5টায় ভার্সিটির সামনে এসে পৌঁছাতে। জাঙ্কুককে প্রতিবারের মতো গ্রুপ লিডার বানানো হয়েছে, তার সাথে ইউনো আর জেহুপো গ্রুপ লিডার। একটা বক্সে সব গ্রুপের নাম আলাদা করে লিখে রাখলেন প্রিয়াঙ্কা ম্যাম। জাঙ্কুক, ইউনো আর জেহুপকে বললেন কাগজ চুজ করতে। জাঙ্কুক বক্সে হাত ঢুকিয়ে যে কাগজটা বের করলো তাতে লেখা ছিল ফার্স্ট ইয়ার। জেনি রেগে বলল, তোর সেকেন্ড ইয়ার হলে আমাদের বাসে উঠতে পারতা। আমাদের কপালটাই খারাপ। ওকে, সমস্যা নেই, বাস থেকে নামলে তো আবার আমরা একসাথে থাকবো, তাই না? তোকা বলল। জাঙ্কুক, দেখ ওই মেয়েটা যাচ্ছে যে তোকে চড় মেরেছিল। তে ভাবতে ভাবতে চলে যাচ্ছে। টিয়ার মা তো নির্ঘাত 5 থেকে 600 টাকা কেটে রেখে দেবে। জিমিন কেন আমাকে না বলে ফিস দিতে গেল? হঠাৎ করে সামনে জাঙ্কুক এসে দাঁড়ালো, তের পথ আটকে। তে ভয়ে দাঁড়িয়ে গিয়ে একটু সরে দাঁড়ালো। আর কোনোদিন আমার সামনে দিয়ে এমন ঘুরঘুর করবে না, বুঝেছো? তোমাকে দেখলেই আমার জ্বরের কথা মাথায় আসে। এত ঘুরঘুর করলে তোমাকে আমি একদিন সিরিয়াসলি জ্বর মেরে দেবো। তে চোখ তুলে তাকিয়ে বলল, জ্বর মেরেছি বলে কি মাথা কিনে নেবেন আমার? কাল 2 বালতি পানি দিয়ে ভিজিয়ে শান্তি হয় নাই আপনার? আপনার মা বাবা এই কারণে আপনার নাম শান্ত রেখেছিল? শান্ত না ছাই। তো হেয়ার মিস, এখানে জাঙ্কুকের নাম শাহরিয়ার শান্ত, যার লাগি মনে করো এই লাইনটা স্কিপ করতেছি না, তো তোমরা মানে একটু ইগনোর করো বা একটু মানায় নাও। জাঙ্কুকের মেজাজ গেল গরম হয়ে। হাত বাড়িয়ে তের হাত চেপে ধরে টান দিয়ে বলল, কি বললে তুমি? আমার বাবা মা আমার নাম না জেনে দিয়েছে? তোমার সাহস কি করে হয় তাদের নিয়ে কথা বলার? হাউ ডিয়ার ইউ! তের হাতে যে চুড়িটা ছিল সেটাও এখন ভেঙে গেছে। তে বলতেছে ওর হাত ছেড়ে দিতে, জাঙ্কুক ছাড়তেছেই না। ওর মা বাবা নিয়ে কথা না বললেও পারতো তে, তাদের নিয়ে বলায় জাঙ্কুকের মেজাজটাই খারাপ হয়ে গেছে। তুমি আসলেই একটা বেয়াদব মেয়ে। কথাটা বলে জাঙ্কুক তের হাত ছুঁড়ে ফেলে দিল। তে তার হাতের দিকে তাকিয়ে দেখলো সকালে যে রক্ত শুকিয়ে গিয়েছিল সেটা আবারও তাজা হয়ে গেছে। তে ব্যথা পেয়ে জাঙ্কুকের দিকে তাকিয়ে রেখে বলল, আপনিও তাহলে একটা বেয়াদব। আপনি মেয়েদের ইজ্জত নিয়ে কথা বলতে পারেন না, খুব খারাপ আপনি। এই জাঙ্কুককে বকতে বকতে চলে গেল ওখান থেকে। জাঙ্কুক মুখ ফুলিয়ে ঘাসের দিকে তাকাতেই ওর চোখে গেল ঘাসের উপর থাকা নীল চুড়িটার দিকে। চুড়িটা 2 ভাগ হয়ে পড়ে আছে। জাঙ্কুক ঘাসের উপর থেকে চুড়িটা হাতে নিয়ে দেখে পেছনে তাকালো তের দিকে। তে হাত ঝুলিয়ে হেঁটে যাচ্ছে, হাতে লাল লাল দাগ স্পষ্ট দেখতে পাচ্ছে জাঙ্কুক। জেনে আসতেই জাঙ্কুক চুড়িগুলো মুঠো করে ফেললো। তুমি এখানে কি করো? প্রিয়াঙ্কা ম্যাম ডাকতেছে তোমাকে সেই কখন থেকে, চলো তো। জাঙ্কুক চুড়িগুলো পকেটে ঢুকিয়ে ম্যামের কাছে গেল। ম্যাম এক এক করে সবাইকে টি শার্ট দিচ্ছে, এগুলো কাল সবার গায়ে থাকবে। কালো টি শার্ট, মাঝখানে ভার্সিটির নাম লেখা। ম্যাম তেকে ডাক দিল। তে চোখ মুছে পেছনে তাকিয়ে বলল, আসতেছি ম্যাম। ম্যামের কাছে আসতেই ম্যাম টি শার্ট দিয়ে বলল, এটা কাল যে ড্রেসেই পরুক না কেন তার উপর দিয়ে পরে আসতে। তে বলল, ঠিক আছে। আরেকটা জামা কেন পরবো? শুধু টি শার্ট পরলেই হবে তাই না বেব? আমি তো শুধু টি শার্ট আর জিন্স পরে আসবো। জাঙ্কুক জেনির কথার প্রতি উত্তরে কিছু বলল না। রাগী লোকে তের দিকে তাকিয়ে আছে সে, তার মন তের দিকে। তে টি শার্টটা নিয়ে জাঙ্কুকের দিকে না তাকিয়ে চলে গেল ভার্সিটি থেকে। ওকে গাইস, আমি আজ বাসায় যাই, আমার অনেক কাজ আছে। এটা বলেই জাঙ্কুক পকেট থেকে চাবি নিয়ে তাড়াতাড়ি বাইক স্টার্ট করে বেরিয়ে গেল। বেব, রাতে কল করলে রিসিভ করিও। জাঙ্কুক মনে মনে ভাবলো ফোন অফ করে রাখবে, তাই ভেবে হাসলো সে। তে হেঁটে টিয়াদের বাসার দিকে যাচ্ছে। জাঙ্কুক বাইক নিয়ে একদম তের সামনে পথ আটকে ব্রেক কষলো। তে ভ্রু কুঁচকে বলল, কি সমস্যা আপনার? এরকম করেন কেন? আমার পথ থেকে সরুন, আমার আপনার মতো এত ফালতু কাজ নাই। জাঙ্কুক বাইক থেকে নেমে তের দিকে একটু এগিয়ে গিয়ে বলল, কি বললে তুমি? ফালতু কাজ? তাই নয় তো কি? আমি আমার কাজে যাচ্ছি আর আপনি আমার পথ আটকে রেখেছেন। এত ডিস্টার্ব করেন কেন আমাকে? কে কাকে ডিস্টার্ব করতেছে? যাও না, আমি তো তোমার হাত ধরে রাখিনি। তে চোখ বাঁকিয়ে পাশ দিয়ে চলে যাওয়া ধরলো। জাঙ্কুক তের সামনে গিয়ে আবারও পথ আটকালো। কি হলো, যাও। আপনি আমার পথ আটকে রাখলে যাবো কি করে? সাহস থাকলে গিয়ে দেখাও। আপনি চানটা কি একটু খুলাসা করে বলুন তো। তুমি আমাকে দেখলে এত ভাব দেখাও কেন? তখন টি শার্ট নিয়ে চলে যাওয়ার সময় আমাকে দেখেও না দেখার ভান করছো কেন? আজব তো, আমি কোন দিকে তাকাবো আর কোন দিকে তাকাবো না সেটা আপনাকে জিজ্ঞাসা করবো? আপনার অনুমতি নেব? আর আপনার মধ্যে তাকানোর মতো আহামরি কিছু তো আমি দেখতেছি না। কি বললে? কি বললে তুমি? আমার জন্য ভার্সিটির সব মেয়ে পাগল, আর তুমি আমাকে বলো আমার মধ্যে আছেটা কি? হ্যাঁ, পাগল বলেই কোনো ভালো মানুষ আপনাকে পছন্দ করবে না। আপনাকে নায়ক কম গুন্ডা বেশি মনে হয়।
দেখো খুব রেগে যাচ্ছে, এই মেয়েটা কেন এত বাজে বিহেভ করতেছে আমার সাথে। কি সমস্যা তোমার? একবার চড় মারো, এখন আবার বড় বড় কথা বলতেছো, লজ্জা করে না তোমার? আমি চড়ের জন্য মাপ চেয়েছি, তাই বলে এই নয় যে আজীবন আপনার পা ধরে বসে থাকবো। আমার সময় নষ্ট করবেন না, পথ থেকে সরুন, আমার অনেক কাজ আছে। জাঙ্কুক একটু এগিয়ে গিয়ে বলল, কি কাজ? কিসের কাজ? ছুটির পর তোমার আর কি কাজ থাকতে পারে? ও হ্যাঁ, বিএফ এর সাথে এক্সট্রা ক্লাস তো থাকতেই পারে। আপনার যা খুশি তাই ভাবুন, আমাকে যেতে দিন প্লিজ। জাঙ্কুক কিছু না বলে সানগ্লাসটা পরে নিয়ে বাইকে উঠে চলে গেল। অসভ্য একটা লোক, খুদাই আমার পিছে লেগে থাকে, এত উগান্ডা কোথাকার। এর মনে পড়ে গেল 3টা বেজে এসেছে, তাড়াতাড়ি করে দৌড় মারলো সে। টিয়াদের বাসায় যেতে আজ দেরি হয়ে যাবে, শুধুমাত্র এই বিয়াতপটার জন্য। জাকুক বেড়ে বসে একটা বল নিয়ে দেয়ালে মারতেছে, আবার বলটা ব্যাক করে জাকুকের দিকে আসতেছে। জাকুক সেটা ক্যাচ নিয়ে আবারও মারতেছে। রাগে মাথা ফেটে যাচ্ছে তার। মাঝে মাঝে বল মারার গতিটা বাড়িয়ে দেয় সে, যার কারণে বল দেয়ালে বাড়ি খেয়ে খুব জোরে জাকুকের দিকে ব্যাক করে আসলো। জাকুক ক্যাচ করতে পারলো না, বলটা গিয়ে ওর হাতে আঘাত আনলো। জাকুকের গায়ে কিছু ছিল না, আঘাতে লাল হয়ে আছে হাতের উপরই দাগ। জাকুকের রাগ আরো বেড়ে গেল, বলটা নিয়ে আবারও জোরে মারলো সে। লাইফে আজ পর্যন্ত কোনো মেয়ে এমনটা করেনি, এমন বিহেভ করে নাই আমার সাথে। আমার একটা চাহনিতেই মেয়েরা পাগল হয়ে যায়, আর সেখানে এই মেয়েটা এত ভাব দেখাচ্ছে আমাকে। ফোনে ভাইব্রেশন দেওয়া, সে কখন থেকে বাঁচতেছে। জাকুক বলটা হাতে নিয়ে তাকিয়ে দেখলো জেনি কল করেছে। একটু বিরক্ত নিয়ে সুগাকে ডাক দিল সে। সুগা, এই সুগা, একটু এদিকে আয় তো। কি হয়েছে বল? জেনির ফোন, একটু হ্যান্ডেল কর, আমার মুড নাই ওর নেকা নেকা কথা শোনার। সুগা ফোনটা নিয়ে রিসিভ করে বলল, আপনার ডায়াল কি তোর নাম্বারটি এই মুহূর্তে বন্ধ আছে, একটু পর আবার ডায়াল করুন। টুট টুট টুট। জাকুক হেসে দিয়ে সুগার দিকে তাকালো। সুগা দাঁত কেলিয়ে বলল, তোরে বাঁচাইতে যত করে যাওয়া লাগে যাব। ওকে বাই, এখন আমার গফ কল দিছে, পরে কথা হবে। জাকুক ফোন সাইলেন্ট করে রেখে দিয়ে আবারও বলটা দেয়ালে মারায় মন দিল। জামা ধোয়ার সময় তে ভাবলো, এরকম বেয়াদব ছেলে আমি আর দুইটা দেখি নাই। মানে মুখ দিয়ে সুন্দর কথাই বের হয় না তার। কোন জন্মে শত্রু ছিলাম তার কে জানে। আমি চর মেরে একদম ঠিক করেছিলাম, দরকার হলে ফিউচারে আরো মারবো বেয়াদবটাকে। পরের দিন ভোরেই তে রেডি হয়ে নিল ভালো করে, তার নীল জামাটার উপরে টি শার্টটা পরে নিয়ে পাশে একটা নীল ওড়না ঝুলিয়ে বের হলো। একটা সাইড ব্যাগ নিল, তাতে ফোন, রুমাল আর এক বোতল পানি। টাকা তো লাগবে না, তাই আর টাকা নিল না। ভোরবেলা হেঁটে যেতে ভয় করতেছে তের, কিছু করার নাই, হেঁটেই যেতে হবে ভার্সিটিতে। সব জায়গায় হেঁটে গিয়েই টাকা বাঁচাইতে। মাঝে মাঝে ক্লান্তি বেশি লাগলে রিক্সা নেই, তাও অনেকদিন পর পর। ঘন ঘন তেকে রিক্সায় দেখা যায় না কখনো। ভোর 5টা বাজে তখন, রোডে কোনো লোকজন নেই। কেমন একটা ভয় ভয় পরিবেশ সৃষ্টি হয়েছে। এই সময়ে তে কোনোদিন বের হয়নি আগে। আল্লাহর নাম নিয়ে বের হয়েছে সে। পাখিদের কিচির মিচির শুরু হয়ে গেছে। এখন এমন শূন্য রোডে তাদের ডাকাডাকিটাই ভরসা। আচ্ছা আচ্ছা আলো চারদিকে। পা দ্রুত চালিয়ে হেঁটে চলে যাচ্ছে তে। এদিক ওদিক তাকানোর সময় নাই, তাকাতে গেলেই চোখে পড়বে কিছু বকাটে। শুধু শুধু ভয় পাওয়ার থেকে না তাকানোই ভালো। অবশেষে ভার্সিটিতে এসে পৌঁছালো সে। 3টা বাস দাঁড়িয়ে আছে ভার্সিটির গেটের সামনে, সবাই এক এক করে বাসে উঠতেছে। তে চোখ গেল জাকুরের দিকে। ম্যামের দেওয়া টি শার্টটা পরে তার উপর দিয়ে পেস্ট কালারের একটা জ্যাকেট পরে আছে সে, মাথায় কালো টুপি। চিল্লাই চিল্লাই বলতেছে ফার্স্ট ইয়ারের সবাইকে বাসে উঠতে। তে নিচের দিকে তাকিয়ে হেঁটে যাচ্ছে সেদিকে। জাকুক এবার থেকে খেয়াল করলো, আবারও জোরে চিল্লাই বলল, এতটা ইরেসপন্সিবল কি করে হতে পারো তোমরা? এত লেট করো কেন? তোমাদের জন্য কি আমরা সবাই লেট হব? আস্তে আসতে বলা হয়েছে, এখন কয়টা বাজে? এতই লেট করার হলে বাপের গাড়ি করে যাইতা, বাসের কি দরকার ছিল? কথাগুলো আমাকে বললো বেয়াদবটা। এর আগে ফুসতে ফুসতে বাসে উঠলো। জিমিন দৌড়ে দৌড়ে আসতেছে। এই দাঁড়ান জাকুক ভাইয়া, আমার জন্য দাঁড়ান। ওয়েট, বাস ফুল, তুমি সেকেন্ড ইয়ারের বাসে আসো। কিন্তু জাকুক ভাইয়া, আমার বান্ধবী তো এই বাসে, আর আমিও তো ফার্স্ট ইয়ারের, সেই হিসাবে তো আমার এখন এই বাসে ওঠার কথা। তো আর একটা সিট খালি আছে মাত্র, সেটা তোমাকে দিয়ে দিলে তোমার জন্য কি আমি বাসে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাব? লেট করছো কেন তাহলে? এখন আর জায়গা নেই বাসে। জিমিন মন খারাপ করে চলে গেল আরেক বাসে। জাকুক বাসে উঠে তার সিটের দিকে তাকিয়ে দেখলো একটা মেয়ে আর একটা ছেলে বসে দাঁত কেলিয়ে আছে ওর দিকে তাকিয়ে। তাদের দাঁত কেলানোর মানেটা হলো তারা বিএফএফ একসাথে টাইম স্পেন্ড করতে চায়। জাকুক যেন পেছনে গিয়ে বসে। জাকুক ভ্রু কুঁচকে পেছনের দিকে চলে গেল। তে জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। জাকুক দেখলো শুধু তের পাশে সিটটাই খালি আছে। উফ, এখন এই মেয়েটার সঙ্গে বসেই যেতে হবে আমাকে। বাস এক টান দিতেই জাকুক গিয়ে তের গায়ের উপর পড়লো। তে চমকে তাকালো, তাকিয়ে দেখলো জাকুক ওর নাক বরাবর। 2 হাত 2 পাশে রেখে নিজেকে সামলিয়েছে, না হলে তের মুখের সাথে লেগেই যেত একটুর জন্য।
তে চোখ বড় বড় করে বলল, আপনি এখানে? জাকুব তের কথায় কান না দিয়ে ঠিক হয়ে ওর সিটে বসে পড়ল। আমি আপনার সাথে বসবো না, উঠুন, আমি আরেক সিটে গিয়ে বসবো। শোনো, অন্য সিট খালি হলে আমি তোমার সাথে এখন এখানে বসতে আসতাম না, ঢং। তে মাথা উঁচু করে সামনের সিটগুলো দেখলো, সব ফুল। তারপর বিড়বিড় করে একটু চেপে গিয়ে বসলো। জাকুব নিজের ফোন নিয়ে গান প্লে করে হেডফোনটা কানে গুঁজে নিল। তে জানালা দিয়ে ভোরের ঢাকা দেখতেছে, কি সুন্দর, তেমন কোনো গাড়ি নেই, নেই কোনো যানজট। কি ভালো লাগতেছে এর, কতদিন পর ঘুরতে বের হয়েছে সে। একজন দুজন লোক রোড পরিষ্কার করতেছে। একটা গাছ থেকে কতগুলো পাখি কিচিরমিচির করতে করতে আরেকটা গাছে গিয়ে বসতেছে। তে সেটা দেখে হাসতেছে। জাকুব চোখ বন্ধ করে গান শুনতে শুনতে ঘুমিয়ে গেল। সেতু থেকে নামতে গিয়ে বাস একটা ব্রেক করতেই তে গিয়ে সামনের সিটের সাথে জোরে একটা বাড়ি খেলো। আ জাকুব শব্দ পেয়ে জেগে চোখ মেলে এদিক ওদিক তাকিয়ে দেখলো। তারপর মাথাটা একটু বের করে সামনে তাকিয়ে দেখতে পেল বাস থেমে আছে। সামনে কিছু লোক জড়ো হয়ে বাসের ড্রাইভারের সাথে ঝগড়া করতেছে আর খারাপ ভাষায় গালিগালাজ করতেছে। জাকুব আবার কানে হেডফোন ঘষতে ঘষতে পাশে তাকাতেই দেখলো তে মাথা ঘষতেছে হাত দিয়ে। বাসে চড়তে পারে না, আবার পিকনিকে যাই, ঢং যত সব। কথাটা শুনে তে রেগে পাশে তাকালো জাঙ্কুকের দিকে। কি সমস্যা আপনার? আমি কি বলছি আমার মাথায় মলম লাগাই দেন? জাঙ্কুক তের কথা উপেক্ষা করে আবারও চোখ বন্ধ করে গান শুনে মন দিল। তে মনে মনে জাঙ্কুককে বকে বাইরের দিকে তাকালো। বেশ লাগতেছে, হালকা হালকা রোদ উঠতেছে। রোডের দোকানপাট নজরে আসতেছে স্পষ্ট। কেউ কেউ দোকান খুলতেছে, কেউ বা খুলে ফেলেছে, আবার কেউ খুলেনি। মনে হয় আরো একটা সেতু আসতেছে। তে ভয় পেয়ে শক্ত করে বাস ধরে রেখেছে আগে থেকেই। তাও বিরাট একটা ধাক্কায় তের হাত স্লিপ খেয়ে আবারও সামনের সিটের সাথে বাড়ি খাওয়া ধরতেই সে চোখ বন্ধ করে ফেললে সাথে সাথে। কিন্তু কই, ব্যথা তো পেল না। তে চোখ খুলে তাকালো, একটা হাত এসে ওর সামনে দিয়ে গিয়ে জানালা ছুঁয়ে রেখেছে। এই হাতের জন্য সে ব্যথা পায়নি। তে পাশে তাকাতেই জাঙ্কুক সাথে সাথে হাত সরিয়ে ফেললো। উফ, কেন যে এসব আনকালচার্ড মেয়েদের সাথে বাসে উঠলাম। আপনাকে আমি ধরে রেখেছি নাকি? গিয়ে আরেক সিটে বসেন যান। আর সিট না পেলে এক কাজ করেন, একটা মেয়েকে উঠিয়ে সিট বদল করেন আর তার সিটে আপনি বসেন। তাকে এনে এখানে বসান। তোমার কথাই চলবো আমি? এখানে সব কাপড় বসেছে, না হলে তোমার সাথে বসার কোনো ইচ্ছাই ছিল না আমার। এত বকবক করে আমার মাথা খাবা না একদম। তে আবারও বিড়বিড় করে জানালার দিকে ঘুরে বসলো। বাতাসে ঘুম এসে যাচ্ছে তার। আসসালামু আলাইকুম আর্মি পাখিগণ, কেমন আছো তোমরা সবাই? তো গল্পের প্রথম গল্পটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাইবা। আর কারা কারা এই গল্পটা প্রথম দেখতেছো তারা তারা কমেন্টে অবশ্যই হাত তুলবা। আর যারা যারা আগে দেখছো তারা তো জানো এই গল্পটা যে কত পরিমাণ সুন্দর। মানে আমার ডাবিং জগতের ফার্স্ট গল্প। এই গল্পটা আমি এইবার নিয়ে 4বার ডাবিং করতেছি, মানে সেই। আর দুঃখের ব্যাপার হলো গিয়া আজকে আমি ভয়েস দিতাম যাইয়া 31 মিনিট ভয়েস দিছি, পরে ভয়েস গান ডিলিট হয়ে গেছে গা। কত দুঃখ লইয়া যে পরে আবার কত কষ্ট বুকে চেপে যে আমি আবার ভয়েস দিছি। আর ভয়েস দিয়া মন চাইতা ছিল না এডিট করতাম, তারপরও এডিট কইরা ওখানে লইয়া আইস। তো আমার এডিট করা প্রায় শেষ, খালি ব্যাকগ্রাউন্ড মিউজিকটা লাগামু। আর এই লাস্টে দিয়ে এই কথা কইছিলাম না ভয়েস দিই বালা, এর লাগি ওখানে কইতাছি। ওখানে বাজে গিয়া 7:19। গল্পটা 8টা বাজে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তোমরা 8টা বাজে খাই দেবা। আর যারা যারা বলতাছে তোমাদের প্রতি আমার কোনো ইন্টারেস্ট নাই, এই কথাটা আমি কেন বলি বারবার, তারা তারা এই গল্পটা দেখলেই বুঝে যাবা যে আমি কেন বলি। তো আশা করি তোমরা এই গল্পে রেসপন্স করবা। জানি না কিরকম করবা, এটা পুরাতন গল্প, আমি জানি না। তোমাদের রিকোয়েস্টে আমি গল্পটা আবার শুরু করছি। আচ্ছা তাহলে আজকের জন্য বিদায় জানাই। তোমরা যদি ভালো রেসপন্স করো আমি প্রতিদিন তো এমনি দিব। আর ভালো রেসপন্স পাইলে আমি বড় বড় করে পর্ব দেওয়ার চেষ্টা করব। তো আজকের জন্য বিদায় জানাই, দেখা হবে নেক্সট পর্বে। তাহলে আল্লাহ হাফিজ, বাই বাই, সারাঙ্গিও। আর শোনো, আমি তোমাদের প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই।